নমস্কার। আজকে আমরা আলোচনা করব লহরী ও অরণ্যের অভিশাপ গল্পটা নিয়ে। বেশ গা ছমছমে একটা কাহিনী, তাই না? হ্যাঁ, একদম। বিশেষ করে যেভাবে বাস্তব আর লোককথা মিলেমিশে গেছে। ঠিক। তো গল্পের কেন্দ্রে আছে অপূর্ব, একজন খুব প্রমিসিং তরুণ ফরেস্ট অফিসার, এসিএফ মানে অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্টস। হ্যাঁ, সবে চাকরিতে ঢুকেছে, ওড়িশার সুনবেদা জঙ্গলে পোস্টিং। জায়গাটা এমনিতেই বেশ রহস্যময়। আর অপূর্ব কিন্তু অল্প সময়ে বেশ নাম করেছে, বিশেষ করে ওর ওই বন্যপ্রাণী গণনার রিপোর্টগুলোর জন্য খুব ডিটেলড কাজ করত। ঠিক। কিন্তু আমাদের আজকের ফোকাসটা একটু অন্য জায়গায়। সেটা হলো অপূর্বের সেই অভিজ্ঞতা যখন ওকে সেক্টর 9-এ পেট্রোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। ওই কুখ্যাত এলাকাটা, চোরা শিকারীদের আখড়া। হ্যাঁ, কিন্তু তারপর যা যা ঘটতে থাকে সেটা নিছক চোরা শিকার ধরার থেকে অনেক বেশি অদ্ভুত আর মর্মান্তিকও বটে। ঠিক। আমরা দেখব কিভাবে সরকারি ডিউটি আবার ওদিকে স্থানীয় মানুষদের সঙ্গে বন বিভাগের যে পুরনো একটা সংঘাত আছে, আর তার সাথে কিছু অলৌকিক বিশ্বাস, সব মিলেমিশে একটা জটিল অবস্থা তৈরি হয়। আমাদের লক্ষ্য হবে এই পুরো ব্যাপারটা, এই করুণ কাহিনীটা একটু খুঁটিয়ে দেখা, বোঝার চেষ্টা করা। অপূর্বের সুনাম তো বেশ তাড়াতাড়ি ছড়িয়েছিল, তাই না? হ্যাঁ, জয়েন করার কয়েক মাসের মধ্যেই ওকে এত কঠিন একটা দায়িত্ব দেওয়া হলো, সেক্টর 9। আর সাথে ছিলেন নীলিমা, ওর চেয়ে 1 বছরের সিনিয়র র্যাঙ্কে, কিন্তু বয়সে বোধে বছর 6-এর বড়। হ্যাঁ, আর যে রাতে ওদের প্যাট্রোলিং শুরু হলো, অপূর্ব খেয়াল করলো যে একজন বয়স্ক গার্ড, কালকা বাবা, যাকে আমরা পরে চিনব। হ্যাঁ, কালকা বাবা, উনি চুপি চুপি নীলিমাকে কিছু বলছিলেন। আর নীলিমার মুখে একটা উদ্বেগের ছপও ফুটে উঠেছিল, যদিও সে তাড়াতাড়ি সামলে নেয়। কিন্তু অপূর্বের চোখ এড়ায়নি। তো পেট্রোলিংয়ের বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, ওরা জঙ্গলের গভীরে, চারদিক নিঃশব্দ। হ্যাঁ, ওই জঙ্গলের রাতের পরিবেশটাই অন্যরকম। তখন অপূর্ব আর থাকতে না পেরে নীলিমাকে জিজ্ঞেস করেই ফেলল, বেশ ভদ্রভাবে। কি জিজ্ঞেস করল? যে দিদি, ওই গার্ড ভদ্রলোক আপনাকে কি বলছিলেন তখন? খুব জরুরি কিছু মনে হচ্ছিল। আচ্ছা, নীলিমার রিয়াকশনটা কি ছিল? সেটাই ইন্টারেস্টিং। সে কিন্তু সরাসরি উত্তর দিল না। দিল না? না, একটু থেমেই বরং অপূর্বকে পাল্টা প্রশ্ন করল, তুমি কি সত্যি এই এলাকাটা চেনো? তোমার ওই সব রিপোর্ট বা কাগজের বাইরে? ওহ, এটা তো একরকম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। একদম, ওর অভিজ্ঞতা, ওর প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে প্রশ্ন তোলা আর কি। এখানে একদিকে যেমন সিনিয়রিটির একটা ব্যাপার আছে, তেমনি হয়তো ভবিষ্যতের ঘটনার একটা হিন্টও ছিল। হ্যাঁ, যেন বলতে চাইছে জঙ্গলের আসল রহস্য বই পড়ে জানা যায় না। ঠিক, অভিজ্ঞতা লাগে। এটা শুধু জঙ্গল নয়, কর্মক্ষেত্রের পাওয়ার ডাইনামিক্সও বটে। অপূর্ব অবশ্য বেশ কনফিডেন্টলি উত্তর দিল। বলল যে সে খোঁজখবর রেখেছে এই সেক্টর 9-এ শল্যু সাপ, প্যাঙ্গোলিন। হ্যাঁ, প্যাঙ্গোলিনের চোরা শিকার খুব বেড়েছে। কিন্তু নীলিমা আবার ওকে প্রশ্ন করল, কিন্তু কেন? শুধু শল্যু সাপ কেন, অন্য প্রাণী নয়? অপূর্ব এবার আর উত্তর দিতে পারল না। তখনই নীলিমা আসল তথ্যটা দিল, তাই তো? হ্যাঁ, যে সেক্টর 9-এর বর্ডার থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই দুমাকোধা বলে এক আদিবাসী গোষ্ঠীর বাস, আর এদের সাথেই বন বিভাগের পুরনো শত্রুতা। ঠিক। এই সংঘাতটা কিন্তু অনেক গভীর, এটা শুধু আজকের নয়, বহু বছর ধরে চলে আসছে। দুমাকোধাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ, বন কর্মকর্তারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা, যাদের তারা সবসময় বাইরের লোক হিসেবেই দেখে, তারা নাকি অন্যায়ভাবে ওদের অনেক লোককে মেরেছে। চোরা শিকারী সন্দেহে বা এমনি? দুটোই। কখনো চোরা শিকারী সন্দেহে, কখনো বা স্রেফ নিজেদের ক্ষমতা দেখাতে। আর বন বিভাগেরও ধারণা যে এই আদিবাসীরাই জঙ্গলের ক্ষতি করছে। নীলিমার কথায় এরা নাকি খুব বিপজ্জনক। কিন্তু অস্ত্রের জোরে নয়, তাদের নাকি কি একটা ভয়ঙ্কর প্রাচীন প্রথা আছে, যার জন্যই শল্যু সাপ দরকার হয়। হ্যাঁ, এখানেই ব্যাপারটা শুধু আইন শৃঙ্খলার গণ্ডি ছাড়িয়ে লোককথা, রহস্যের দিকে চলে যাচ্ছে। এটা আসলে ওই কনজারভেশন পলিসি আর আদিবাসী অধিকারের মধ্যেকার যে সংঘাত, সেটারও একটা ছবি। একদম। অপূর্ব প্রথমে এই প্রাচীন প্রথার কথা শুনে নাকি প্রায় হেসেই ফেলেছিল। হ্যাঁ, একজন মডার্ন সায়েন্স মাইন্ডের ছেলে, তার কাছে তো এটা কুসংস্কার মনে হতেই পারে। স্বাভাবিক। কিন্তু ওর হাসিটা বেশিক্ষণ থাকেনি যখন নীলিমা জানালো যে এই সেক্টর 9 এলাকাতে আগে আরও 2 জন মারা গেছে। কারা? একজন ফরেস্ট গার্ড আর একজন রিসার্চার। ও। আর 2 জনের মৃত্যুই ঘটেছে ওই আদিবাসীদের সাথে কোনো না কোনো ঝামেলা বা উত্তপ্ত কথা কাটাকাটির পর।
আর মৃত্যুর কারণ? সেটাই তো রহস্য। কোনো স্পষ্ট কারণ পাওয়া যায়নি, কোনো অস্ত্র ব্যবহার হয়নি, কাউকে ধরাও যায়নি। আচ্ছা, এখানেই তো ব্যাপারটা সিরিয়াস হয়ে গেল অপূর্বের কাছে। হ্যাঁ, ওর মুখের ভাব পুরো পাল্টে গেছিল তখন। আর নীলিমা তখন বলল যে ওই গার্ড মানে কালকা বাবা আসলে এই ব্যাপারেই সাবধান করছিলেন। হ্যাঁ, বলছিলেন যতটা সম্ভব ঝামেলা এড়িয়ে চলতে, যদি দুমাকুধাদের কেউ নিজে থেকে ভালো ব্যবহার করে তাহলে ভদ্রতা দেখাতে। কিন্তু একটা বিশেষ সাবধানবাণী ছিল বোধহয়। হ্যাঁ, বিশেষ করে রাতের বেলা যদি কোনো মহিলাকে একা একা প্রার্থনা করতে দেখা যায়, তার থেকে দূরে থাকতে। এই অ্যাডভাইসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে রিয়েল ডেঞ্জার মানে আদিবাসীদের সাথে সংঘাতের ভয়, আর অন্যদিকে গভীর কুসংস্কার, ওই প্রার্থনারত মহিলা যার সাথে হয়তো কোনো অশুভ শক্তি জড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক, এই দুটো মিশে গিয়েই পরিস্থিতিটা আরও জটিল, আরও ভয়ের হয়ে ওঠে। কোনটা আসল ভয় আর কোনটা নিছক লোককথা বোঝা মুশকিল। পেট্রোলিংয়ের পর অবশ্য এক সপ্তাহ সব শান্তই ছিল। অপূর্ব হয়তো একটু হাফ ছেড়ে বেঁচেছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো তারপর। হ্যাঁ, একদিন সন্ধেবেলা অপূর্ব ডিউটিতে এলো না। পরের দিন সকালে ওর বন্ধু রিতেশ যখন কোর্টারে গেল খোঁজ নিতে। রিতেশও তো ফরেস্ট ডিপার্টমেন্টেই কাজ করে। হ্যাঁ, সহকর্মী। তো রিতেশ গিয়ে দেখে অপূর্ব খুব তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাচ্ছে। কেন, কি হয়েছে? অপূর্ব বলল সে আর এক মুহূর্ত ওখানে থাকবে না। সেই রাতেই জামশেদপুর চলে যাবে বাড়ির দিকে। চোখে মুখে ভীষণ ভয়। কি এমন ঘটেছিল? রিতেশ অনেকবার জিজ্ঞেস করার পর অপূর্ব ভেঙে পড়ল। যা বলল সেটা অবিশ্বাস্য, ভয়েরও। কি বলল? বলল সেক্টর 9-এর প্যাট্রোলিংয়ের ঠিক পরের রাত থেকেই নাকি ওর জানালার বাইরে একজন বুড়ি মহিলাকে দেখতে শুরু করে। খুব রোগা, শীর্ণ চেহারা। জানালার বাইরে? হ্যাঁ, প্রথম রাতে বেশ দূরে ছিল, কিন্তু তারপর প্রতি রাতে মহিলাটা কোনো নড়াচড়া ছাড়াই একটু একটু করে জানালার দিকে এগিয়ে আসত, একদম স্থির। বিবরণটা কেমন ছিল মহিলার? অপূর্ব যা বলল তাতে গা শিশির করে। একেবারে ফ্যাকাশে চামড়া, যেন রক্ত নেই। অস্বাভাবিক বড় দুটো স্থির চোখ, পলক পড়ে না। বাপরে! অপূর্ব প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কেউ পথ হারিয়েছে, কিন্তু দুরাত আগে মহিলাটা সারা রাত ঠায় জানালার বাইরে দাঁড়িয়েছিল একইভাবে। ডেকেও সাড়া পায়নি? না, কোনো সাড়া দেয়নি। জানালার কাজটা যেন একটা দেওয়াল। তারপর আসল ভয়টা নিশ্চয়ই এর পরে। হ্যাঁ, গতরাতের ঘটনা। সেদিন সন্ধ্যায় অপূর্ব মহিলাটাকে বাইরে দেখেনি। ভেবেছিল যাক হয়তো মুক্তি পাওয়া গেল। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে ওর মনে হলো ঘরের মধ্যে কেউ আছে। ঘরের ভেতরে? হ্যাঁ, চোখ খুলে দেখে সেই একই বুড়ি মহিলা ওর বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে, স্থির চোখে ওর দিকে তাকিয়ে। সর্বনাশ! অপূর্ব আতঙ্কে চিৎকার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। পালানোর সময়ও অচলা চোখে দেখে মহিলাটি একই জায়গায় দাঁড়িয়ে যেন ওর ফেরার অপেক্ষা করছে। তারপর প্রতিবেশীরা এলো? হ্যাঁ, প্রতিবেশীদের ডেকে এনে ঘরে ঢুকে দেখে ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। এই ঘটনার করে অপূর্ব চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদম। এতটাই ভেঙে পড়েছিল, রিতেশকে অবশ্য কারণ হিসেবে কাজের প্রচণ্ড চাপের কথাই বলে। এখানেই প্রশ্নটা আসে, এটা কি সত্যি স্ট্রেস, মানে কাজের চাপ, ভয়, এই পরিবেশ সব মিলিয়ে হ্যালুসিনেশন, নাকি অন্য কিছু? হ্যাঁ, যাকে বলে অ্যাকিউট সাইকোসিস। হতে পারে, কিন্তু আবার ওই আগের দুটো মৃত্যু, নীলিমা আর কালকা বাবার সাবধানবাণী, এই লোককথাগুলো সব মিলিয়ে একটা অন্য সম্ভাবনাও তো তৈরি হয়, তাই না? ঠিক। অপূর্ব নিজে চাপের কথা বললেও ওর দেখা ওই দৃশ্যগুলো একটা সংযোগ তো মনে হয়। ব্যাখ্যাটা একাই কঠিন। বিশ্বাস, ভয়, বাস্তবতা, নাকি অতিপ্রাকৃত, কোনটা সত্যি? চরম ভয়ে বা আইসোলেশন যে মানুষের মনে কি প্রভাব ফেলতে পারে সেটাও তো সত্যি। কিন্তু অপূর্বের আর বাড়ি ফেরা হয় না। না, পরের দিন সকালেই খবর আসে অপূর্ব মারা গেছে, নিজের ঘরেই। আর মৃত্যুর ধরনটা খুব ভয়ঙ্কর, অস্বাভাবিক। দরজা নাকি ভেতর থেকে বন্ধ ছিল না। ঠোঁট দুটো অদ্ভুত কালো আর নীল হয়ে গেছিল। আর ঘাটটা এমনভাবে মোচড়ানো ছিল যেন কেউ প্রচণ্ড শক্তিতে গলা টিপে ধরেছিল। কিন্তু ঘরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। শেষ ওকে কখন দেখা গেছিল? আগের রাতে এক প্রতিবেশী ওকে বারান্দায় দেখেছিল, ট্রেনের জন্য অপেক্ষা করছিল বোধহয়। এই মৃত্যুটা তো পুরো ডিপার্টমেন্টে আলোড়ন ফেলে দিয়েছিল নিশ্চয়ই। বিরাট আলোড়ন, বিশেষ করে অন্য অফিসারদের মধ্যে, যাদের ওইসব এলাকায় ডিউটি পড়ে, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনিবার্যভাবে এটাকে আগের দুটো মৃত্যুর সাথে জুড়ে দেখা হচ্ছিল। হ্যাঁ, ফলে সেক্টর 9 ঘিরে যে একটা ভয়ের বাতাবরণ ছিল, লোক কথা ছিল, সেটা আরও জোরালো হয়ে উঠল।
একটা প্যাটার্ন যেন সবাই দেখতে পাচ্ছিল। সেক্টর 9, দুমা কোধা, রহস্যজনক মৃত্যু। ঠিক, এই ঘটনাগুলো স্থানীয় কিংবদন্তিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, এমনকি প্রাতিষ্ঠানিক স্তরেও একটা ভয়ের কালচার তৈরি করে। ঘটনার কিছুদিন পর, মানে পরিস্থিতি একটু শান্ত হলে, নীলিমাকে অন্য একটা সেক্টরে ডিউটি দেওয়া হয়, এবার রিতেশের সাথে। আচ্ছা। তো একদিন পেট্রোলিংয়ের সময় চা খেতে খেতে স্বাভাবিকভাবেই অপূর্বর প্রসঙ্গ ওঠে। রিতেশ তখনও শকড। সে একটু ইতস্তত করে নীলিমাকে বলে যে অপূর্ব মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে তাকে আরও একটা কথা বলেছিল, যেটা সে ভয়ে কাউকে বলতে পারেনি। কি কথা? রিতেশ নিচু গলায় বলে, দিদি, অপূর্ব আমাকে সেক্টর 9 পেট্রোলিংয়ের রাতের আরও একটা ঘটনার কথা বলেছিল। কি সেটা? ও বলেছিল জঙ্গলের বেশ কিছুটা ভেতরে নাকি এক বুড়ি মহিলার সাথে ওর দেখা হয়েছিল। মহিলাটি ওকে দেখে প্রথমে একটু চমকে গেলেও পরে নিজেই ওকে ইশারায় জল খেতে দেয়। জল? অপূর্ব জল খেয়েছিল? হ্যাঁ, রিতেশ বলল অপূর্ব নাকি ভদ্রতা দেখাতে বাধ্য হয়েছিল। বাধ্য হয়েছিল? নীলিমা সুরে কি বলল? নীলিমা সঙ্গে সঙ্গে খুব তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে, বাধ্য হয়েছিল কেন? রিতেশ বোধহয় একটু ঘাবড়ে গেছিল। হ্যাঁ, সে বলল অপূর্ব ঠিক কারণ বলেনি, শুধু বলেছিল ওকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ করেছে, মানে সৌজন্য দেখাতে, তাই সে জলটা পান করেছিল। ও, নির্দেশ দেওয়া হয়েছিল? রিতেশ তখন বলে যে সে ভাবছে এই কথাটা তদন্তকারী অফিসারকে জানাবে কিনা। নীলিমা কি বলল? নীলিমা ওকে সঙ্গে সঙ্গে বারণ করে দিল। বারণ করল? কেন? বোঝালো যে পুলিশ এই সব গল্প বিশ্বাস করবে না। উল্টে অপূর্ব যেহেতু মানসিকভাবে ঠিক ছিল না শেষে, তাই লোকে ভাববে অপূর্ব পাগল হয়ে গেছিল আর রিতেশ মিথ্যে বানাচ্ছে। শুধু তাই নয়, রিতেশকেই হয়তো সন্দেহ করবে। ঠিক, কারণ সেই লাস্ট অপূর্বের সাথে কথা বলেছে। নীলিমা ওকে এই ভয়টাই দেখালো। আচ্ছা, নীলিমারে পরামর্শের কারণটা কি? এটা নীলিমার অত্যন্ত চালাক একটা চাল, খুব ক্যালকুলেটেড। কিভাবে? একদিকে সে রিতেশের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে যে সে নিজেই ফেঁসে যেতে পারে। হ্যাঁ। আর অন্যদিকে অপূর্বের ওই শেষ কথাটা, যেটা হয়তো আসল ক্লু, সেটাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে, যাতে সত্যিটা চাপা পড়ে যায়। একদম। এটা এক ধরনের গ্যাস লাইটিং, বাস্তবকে বিকৃত করে দেওয়া। এরপর নীলিমা যখন নিজের সেকশনের দিকে যাচ্ছে পেট্রোলের জন্য, তখন পিছন থেকে কে যেন ডাকল। কে? তাকিয়ে দেখে সেই কালকা বাবা, সেই বয়স্ক গার্ড। ও, উনি আবার কি বললেন? ওনার মুখে তখনও চিন্তা। উনি নীলিমাকে জিজ্ঞেস করলেন সেক্টর 9 নিয়ে উনি এখনও চিন্তিত। জানতে চাইলেন অপূর্বকে কি ঠিকঠাক সাবধান করা হয়েছিল, বিশেষ করে ওই দুমাকোধাদের ব্যাপারে? হ্যাঁ, তাদের থেকে কিছু না নিতে, যেমন জল বা খাবার। আর রাতে কেউ কাছে এলে, বিশেষ করে কোনো মহিলা, পালিয়ে যেতে বলা হয়েছিল কিনা। নীলিমা কি উত্তর দিল? খুব শান্তভাবে বলল, হ্যাঁ, খুব স্পষ্ট করে সব নির্দেশ দেওয়া হয়েছিল। কোনো কথা নয়, কোনো সৌজন্য নয়, বিশেষ করে রাতে দেখা মহিলার সাথে তো একেবারেই নয়। আর বলার সময় ওর মুখের ভাব? ঠোঁটের কোণে একটা খুব হালকা, প্রায় বোঝাই যায় না এমন একটা বিদ্রূপের হাসি ছিল, যেটা কালকা বাবা খেয়াল করেননি। কিন্তু কালকা বাবা কি আশ্বস্ত হলেন? মনে হল না। উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই আজকালকার অতিরিক্ত চালাক ছেলেমেয়েরা, এরা কথা শোনে না। ওনার বিশ্বাসটা কি ছিল? ওনার বিশ্বাস, দুমা কোথাদের থেকে কিছু নিলে, মানে জল বা খাবার, তাহলে নাকি তাদের কাছে ঋণী হয়ে পড়তে হয়। আর ঋণী হলে? তখন তারা নাকি লাঝিরিকে জুড়ে দিতে পারে। লাঝিরি? সেটা আবার কি? কালকা বাবার মতে ওটা এক ধরনের আত্মা বা অশুভ শক্তি। একবার জুড়ে গেলে সেই ঋণী লোকটার আত্মা দাবি না করা পর্যন্ত নাকি পিছু ছাড়ে না। তার মানে এই বিশ্বাস অনুযায়ী আগের দুটো মৃত্যু আর অপূর্বের ঘটনা? হ্যাঁ, সব কিছুরই একটা অতিপ্রাকৃত ব্যাখ্যা পাওয়া যায়। এটা স্থানীয়দের কাছে হয়তো কোনো ষড়যন্ত্র নয়, বরং কর্মফল বা প্রকৃতির নিয়ম। এই বিশ্বাসগুলো ওদের কাছে খুব বাস্তব, তাই না? অবশ্যই। এগুলো শুধু গল্প নয়, বাস্তবতাকে ব্যাখ্যা করার, এমনকি সমাজকে নিয়ন্ত্রণ করারও একটা উপায়। নীলিমা কি বলল কালকা বাবার এই কথায়? সে যেন সায় দিল, বলল, ঠিকই বলেছেন বাবা, এরা বড্ড বেশি বোঝে, কারো কথা কানে তোলে না, বলেই নিজের রুটে চলে গেল। কিন্তু মনে মনে যখন সে একা জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, তার মনে কোনো অনুশোচনা নেই, বরং মুখে একটা হালকা জয়ের হাসি। কেন? সে প্রায় নিশ্চিত তার প্রমোশনটা এবার হবেই। সে জানত ডিপার্টমেন্টের বড় কর্তারা অপূর্বের ট্যালেন্টে মুগ্ধ ছিল। ওর রিপোর্ট, ওর আধুনিক ভাবনা। হ্যাঁ, যদিও ওর ফিল্ড এক্সপিরিয়েন্স কম ছিল। নীলিমা তাই অপূর্বকে
নিজের পথের কাঁটা হিসাবে দেখছিল। তাহলে আসল সত্যিটা কি দাঁড়াচ্ছে? সত্যিটা খুবই নির্মম। সবকিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে, নীলিমা সম্ভবত সেদিন অপূর্বকে ঠিক উল্টো নির্দেশ দিয়েছিল। মানে সৌজন্য দেখাতে বলেছিল, কিছু দিলে নিতে বলেছিল। হ্যাঁ, হয়তো বলেছিল সংঘাত এড়াতে ভদ্রতা বজায় রাখতে। সে দুমাপ খোদা আর ওই লাঝিরির গল্পটা জানত এর সাথে কি বিপদ জড়িয়ে থাকতে পারে, সেটা আসল বিপদ হোক বা কুসংস্কারের ভয়। কিন্তু নিজের সুবিধার জন্য সে ঝুঁকিটা নিল। একদম। নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য সে অপূর্বের জীবনকে বাজি রেখেছিল। স্থানীয় বিশ্বাস আর ভয়কে সে ঠান্ডা মাথায় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এটা পরিকল্পিত। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে একজন প্রতিভাবান অফিসার, একটা বিপজ্জনক এলাকা, সংঘাতপূর্ণ আদিবাসী গোষ্ঠী, তাদের ঘিরে থাকা ভয়ের লোককথা, বেশ কিছু রহস্যজনক মৃত্যু। আর এই সব কিছুর পিছনে এক সহকর্মীর নির্মম উচ্চাকাঙ্ক্ষা, যে কুসংস্কারকে কাজে লাগাতেও দ্বিধা করেনি। এখানেই শেষ প্রশ্নটা থেকে যায়। অপূর্বের মৃত্যু কি তাহলে সত্যিই ওই লাঝিরির প্রতিশোধ, কোনো অতিপ্রাকৃত ব্যাপার, নাকি পুরোটাই একটা ঠান্ডা মাথার প্ল্যান, স্থানীয় বিশ্বাসকে ব্যবহার করে করা একটা নিখুঁত ষড়যন্ত্র? গল্পটা কিন্তু উত্তরটা খোলা রেখেছে। দুটো সম্ভাবনাই সমান ভয়ের। একদিকে প্রকৃতির বা অতিপ্রাকৃতের অজানা শক্তি, আর অন্যদিকে মানুষের নিজের ভেতরের অন্ধকার। কোনটা বেশি ভয়ঙ্কর বলা মুশকিল। আর আমাদের শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি। কি সেটা? আমাদের চেনা জানা পরিবেশে, ধরুন কর্মক্ষেত্রে বা সমাজে, কতবার এমন হতে পারে যে কোনো গভীর স্থানীয় বিশ্বাস বা পুরনো সংঘাতকে কেউ আড়ালে নিজের স্বার্থে ব্যবহার করছে? এটা ভাবার মতো বিষয়। যখন আমরা কোনো নতুন জায়গায় যাই, নতুন সংস্কৃতি বা সমাজের মুখোমুখি হই, তখন আসল বিপদগুলো কি হতে পারে, যা হয়তো আমাদের চীনা যুক্তির বাইরে, কিন্তু তার প্রভাব মারাত্মক? ঠিক। এই প্রশ্নগুলো হয়তো আমাদের আজকের আলোচনার পরেও ভাবাবে।